বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া হলো গার্ড অফ অনার, স্বাগত জানালেন কর্মকর্তারা। নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠার সততায় দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। যথাসময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন ডক্টর মঈন খান। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা চাইলেন আন্দালিব পার্থ। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বানানোর আশ্বাস মিল্লাতের। মাদক সেবনে বাধা দেয় রংপুরের ছেলে মেয়ে সহ শিক্ষক দম্পতিকে হত্যা, ছড়ানো ছিটানো লাশ উদ্ধার, 2 মাদকসেবী গ্রেফতার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অফ অনার দেয়া হয়। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন এই রাষ্ট্রপতি রবিবার সকালে ছেড়ে গেছেন হেয়ার রোডের 35 নম্বর বাসা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই বাসায় উঠেছিলেন মির্জা ফখরুল। তার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হেয়ার রোডের 35 নম্বর বাংলোটি ছেড়ে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় এই বাংলো ছাড়েন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা এখন বঙ্গভবন। বেলা 11টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয় রবিবার থেকে। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। এর আগে 20 আগস্ট জাতীয় সংসদে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান 88 ভোট। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও দায়িত্ব পালনের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে তিনি এই নির্দেশনা দেন। এই পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে সরকার কাজ করছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এসবে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের গ্যাস সরবরাহে।
সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের মাধ্যমেও জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয় সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। তো যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অপকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানান 2008 থেকে 2024 সাল পর্যন্ত কোনো নির্বাচনেই জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের প্রথম কার্যদিবসে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত বিনিময়ে মন্ত্রী এই মন্তব্য করেন। এদিকে দায়িত্ব বুঝে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ জানান, গত 17 বছর সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি। সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীনভাবে কাজের সুযোগ করে দেওয়ার উপর জোর দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। এদিকে মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, শীঘ্রই বাড়ানো হবে মধ্যপ্রাচ্যের ফ্লাইট। অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী পরিবহন শুরুর আশ্বাসও দেন তিনি। মাদক সেবনে বাধা দেয় রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করেছে মাদকাসক্তরা। হত্যার পর সেই বাড়িতেই গোসল সেরে ফ্রিজ থেকে বের করে খাবারও খেয়েছে খুনিরা। রংপুরের কামাল কাস্তা মাছুয়া পাড়া থেকে 4 লাশ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শাহনিয়া জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। প্রবেশ করে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে। তারা সম্পর্কে মামাতো ভাই। আমার দুলা ভাইয়ের লাশ ছাদে ছিল। আমার ভাগনা 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে ও জেলা স্কুলে। ওর লাশ ছিল খাটের নিচে, ও পালাইছে ভয়ে, ওকেও ছাড়ে নাই। কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে শিক্ষক পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই 2 জন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় শব্দ পেয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। সেখানে তাকে হত্যা করা হয়। ধস্তাধস্তির শব্দ পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তাকে সিঁড়িতেই হত্যা করা হয়। পরে ওই দম্পতির মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী ঘর থেকে বেরুলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে মাদকাসক্তরা। অনধিকার প্রবেশ করে ওনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার শঙ্কায় ওই দম্পতি ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এরকম একটি সপরিবারের হত্যাকাণ্ড আমাদের রংপুরের আইন শৃঙ্খলার দিকে মানুষের নজর দিয়েছে যে কেউ আমরা আর নিরাপদ নই। তাদের পরিবারটাই মাটির মানুষ, তো এই মানুষের যে এরকম হবে এটা তারা মানে নেওয়ার মতো না। রংপুর তো শান্তির শহর, আমরা শান্তিটাকে দেখতে চাই। প্রকৃত যারা দুর্ঘটনা ঘটিয়েছে এদেরকে উদ্ধার করতে পারলে পরে, বের করতে পারলে পরে মনে একটা শান্তি আসবে, নাহলে আমরা শান্তির মধ্যে বসবাস করতে। এই ঘটনায় উদ্বিগ্ন ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, নিথর দেহগুলো শুধু একটি হত্যাযজ্ঞ নয়, সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া সাংবাদিক দেবাশিস দত্ত সহ পরিবারের 4 জনের 2 জনকে দাফন ও 2 জনকে দাহ করা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাতে কুষ্টিয়া মহাশ্মশানে দেবাশিস দত্ত ও ছেলে সৌনশীষ দত্তের সৎকার করা হয়। সৎকারে দেবাশিসের আত্মীয় স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন দেবাশিসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শনিবার রাতে দেবাশিস দত্ত ও তার ছেলে সৌনশীষ দত্তের মরদেহ কুষ্টিয়ার আড়োয়াপাড়ায় পৌঁছলে শোকাবহ পরিবেশ তৈরি হয়। শত শত মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা দেবাশিসের বাবা মা। অন্যদিকে রাত 12:30টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া মডেল মসজিদে নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দেবাশিসের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পন্ন হয়। এ সময় স্বজনরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শনিবার রাতে দেবাশিসের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ কুষ্টিয়া শহরের বাসায় পৌঁছলে সেখানেও শোকের মাতম ওঠে। শুধু সাংবাদিক মহল না, কুষ্টিয়া সহ তার যারা সহকর্মী আছে, তার যারা এলাকাবাসী আছে, তার বন্ধু বান্ধব আছে, কেউই আসলে মেনে নিতে পারছে না। কোনো অপসাংবাদিকতার দিকে জড়ায়নি। এত দৈন্যদশার ভিতর থেকেও সৎ সাংবাদিকতার চর্চা করে গেছে, যেটি মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রে অনুকরণীয় বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এটা আনবো। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার অনেক এতিম বাচ্চাদের উনি দায়িত্ব নিয়েছেন এবং দেবাশিসের পরিবারের এবং বাচ্চার দায়িত্ব যাতে উনি নেন সেই ব্যাপারে আমরা ওনার দৃষ্টিতে এই বিষয়টা আমরা আনবো। 15 বছর আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানি সহ অনেক ভুক্তভোগী স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন জামাতের আমির। সেমিনারে অন্য বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতা নেয়ার পর থেকেই সুর পরিবর্তন করেছে। জনগণের রায়ের বিরুদ্ধে দলটি অবস্থান নিয়েছে বলেও অভিযোগ তাদের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশিকে রাসূল জেনারেল অফিসার্স অর্গানাইজেশন আর্গোর উদ্যোগে রাজধানীর আইডিবি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর কুদরতে খোদা। বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলী, ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন পেশার আশিকে রাসূলরা সেমিনারে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর কুদরতি খোদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা, তার জীবন আদর্শ অনুসরণ, আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। আরও বক্তব্য রাখেন নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের সাবেক সদস্য বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ডক্টর সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর এমিরেটাস ডক্টর আনিসুজ্জামান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আর্গোর আহ্বায়ক ডক্টর পিয়ার মোহাম্মদ। চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহাম্মদ সাকিব হত্যা মামলায় 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের 48 ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করা হয়। র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মামলার প্রধান 3 আসামি রয়েছে। গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার নগরীর চান্দগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাকিব নামের ওই যুবক। র্যাব 7-এর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। গ্যাস সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে নরসিংদীর শিল্প কারখানাগুলো। জ্বালানির তীব্র অভাবে উৎপাদন নেমে এসেছে তলানিতে। এমন অবস্থায় বন্ধ হয়ে গেছে জেলার 3 শতাধিক ছোট বড় শিল্প কারখানা। মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন শিল্প উদ্যোক্তারা, আর চাকরি হারানোর সংখ্যায় দিন কাটাচ্ছে শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের সংকট চলতে থাকলে এর বড় প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিটি ডেস্ক রিপোর্ট। দেশের দেশীয় বস্ত্র চাহিদার প্রায় 70% যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে 1 মাস ধরে চলমান গ্যাস সংকটের কারণে জেলার সাইজিং, ডাইং, স্পিনিং সহ গ্যাস নির্ভর কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে গ্যাসের চাপ যা থাকা প্রয়োজন তা পাচ্ছে না কারখানাগুলো। এতে বন্ধ হয়ে গেছে ৩ শতাধিক শিল্প কারখানা। প্রত্যেকটি সেক্টরে সুষম বন্টন হওয়া উচিত এবং সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকা উচিত। আমাদের টোটাল ফ্যাক্টরি এখন বন্ধ চলতেছে, প্রায় 0 PSI মানে একদম টোটালি গ্যাস নাই। এই লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে। উৎপাদন স্থবিরতায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের উপর। চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছে লাখো শ্রমিক। গ্যাস না থাকার কারণে আমাদের কারখানা বন্ধ, শ্রমিকেরা আমরা ঠিকমতো টাকা পাচ্ছি না। সকল সেকশন আমাদের মালিক কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে। এদিকে সিএনজি পাম্প ও বাসাবাড়িতে রান্নার গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গাড়ি চালক ও সাধারণ মানুষ। প্রায় মনে করেন 24 ঘন্টা হয়ে গেছে, তার জন্য এই পর্যন্ত আমরা গ্যাস পাই না। গ্যাস তো থাকে না, গ্যাস আসে 3টা বা 2টার পরে গ্যাস একটু পাওয়া যায়। শিল্প খাতে গত 1 মাসে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 300 কোটি টাকা। এই সংকট দীর্ঘায়িত হলে দেশের জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। মোটামুটি সবগুলাই ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধের দিকে এবং বন্ধ হতে যাচ্ছে। প্রতিদিন যদি আমরা প্রতি এভারেজ ফ্যাক্টরিতে আমরা 3 লাখ 4 লাখ টাকাও করে আমরা আমাদের মানে লস ধরি, যে না আমাদের সেই ক্ষতি হচ্ছে, সেই হিসাব করলে দেখা গেছে যে প্রায় 9 কোটি টাকা বা হয়তো আরো বেশি হতে পারে। তবে কবে নাগাদ গ্যাস সংকট কাটবে তা জানাতে পারেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 21 জেলায় এই সমস্যা শুরু হয়েছে এবং এখনো ঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি দেখে আমাদের এই সমস্যাটা এখনো চলছে। নরসিংদীতে মোট গ্যাসের চাহিদা যেখানে 75 মিলিয়ন ঘনফুট, সেখানে বর্তমানে গ্যাস পাওয়া যাচ্ছে 25 মিলিয়ন ঘনফুট, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শিগগিরই এই সংকট কাটিয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ হবে এ প্রত্যাশা ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সনদ, অর্থ ও পুরস্কার বিতরণ 2026 অনুষ্ঠান হয়েছে। কামরাঙ্গীচরের ঝাউচরে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ ডাক্তার মোহাম্মদ হাসান আলী। এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দীপক কুমার মিত্র, নাসরিন সুলতানা ও অধ্যাপক HM নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, নগদ অর্থ সহ পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নোয়াখালীর সুবর্ণচরে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। দুপুরে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। LGEDর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মৃষা থোয়াই মারমা ও সদস্যরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে অসচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা ও মসজিদ, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। চাঁপাইনবাবগঞ্জের নাচলে অনলাইন জুয়ার অভিযোগে মসজিদের ইমামতি থেকে বাদ পড়া এহসান আলীর বিরুদ্ধে প্রতিবেশী পরিবারকে দফায় দফায় মারধর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। স্থানীয় প্রেস ক্লাবে অভিযোগ তুলে ধরেন মোহাম্মদ মইনিউ আহমেদ দেলোয়ার।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাভারে। স্থানীয় বাসস্ট্যান্ডে অবস্থিত এ মার্কেটের সামনে সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের নেতৃত্বে দৃষ্টি প্রতিবন্ধীরা অংশ নেয়। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার 2 ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগে রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কচুয়া বাজার ব্যবসায়ীরা। মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা 32টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। শহরের লঞ্চঘাটের পাশে ওই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া হলো গার্ড অফ অনার, স্বাগত জানালেন কর্মকর্তারা। নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠার সততায় দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রী, জানালেন পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। যথাসময়ে হবে স্থানীয় নির্বাচন, জানালেন ডক্টর মঈন খান। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা চাইলেন আন্দালিব পার্থ। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাড়ানোর আশ্বাস মিল্লাতের। মাদক সেবনে বাধা দেয়া রংপুরের ছেলে মেয়ে সহ শিক্ষক দম্পতিকে হত্যা, ছড়ানো ছিটানো লাশ উদ্ধার, 2 মাদকসেবী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।